নমস্কার, আমি অয়ন ঠাকুর। সকলকে জানাই শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র দ্বারা আয়োজিত বৃহস্পতিবারের বিশেষ আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাই সুস্বাগত। আমাদের মধ্যে আজকে বিশেষ আলোচনায় আলোচক হিসাবে পেয়েছি আমরা ডক্টর সিদ্ধার্থ শঙ্কর মান্না মহাশয়কে। স্যার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত। উনি পিএইচডি কমপ্লিট করেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। স্যারকে আমার অসংখ্য প্রণাম। আমার ও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আজকে স্যারকে মূল আলোচনায় প্রবেশ করার জন্য আমি অনুরোধ করব। স্যার আজকে আমাদের বৃহস্পতিবারের যে বিশেষ আলোচনা, সেখানে আলোচনা যেটি করবেন তার শিরোনামটি হলো সিভিল ওয়ার ফর পলিটিক্যাল স্পেস, পাওয়ারফুল অ্যান্ড পাওয়ারলেস বাইনারি। স্যারকে আমি আজকের মূল আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার শুরু করুন। অনেক ধন্যবাদ অয়নকে এবং প্রকাশকে যে আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে সুযোগ করে দিয়েছে এবং আমি কতগুলো বিষয়কে আমি আজকে আলোচনার ক্ষেত্রে উপস্থাপিত করব। আমার যে চিন্তা ভাবনা বা আমি শ্রীলঙ্কার উপরে আমার কাজ এবং শ্রীলঙ্কার উপরে আমি আমার রিসার্চের গবেষণার একটা কাজ ছিল। আমি এই বিষয়ে যে ধারণাটা কে বিকাশ করবো, সব বিষয়গুলো হয়তো আমি আলোচনা করতে পারবো না। সেই জন্য আমি আমার আলোচনার ক্ষেত্রটাকে একেবারে নির্দিষ্ট করার জন্য, একেবারে নির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য আমি শুধু শ্রীলঙ্কার যে সিভিল ওয়ার সেই ক্ষেত্রটাকে আমি আলোচনার ক্ষেত্রে আনছি বা দেখানোর চেষ্টা করছি আমার আলোচনার মধ্য দিয়ে। বিষয়টা হচ্ছে যে আমি আমার শিরোনামটা এইভাবেই আমি করেছি, আগে একটা দিয়েছিলাম, আবার সেটাকে আরো প্রিসাইজ করলাম যে সিভিল ওয়ার ফর পলিটিক্যাল স্পেস ইন শ্রীলঙ্কা, পাওয়ারফুল অ্যান্ড পাওয়ারলেস বাইনারি। এইটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। অর্থাৎ আমি শ্রীলঙ্কার যে সিভিল ওয়ারটা হচ্ছে সেই সিভিল ওয়ারের প্রেক্ষাপট কি পরিপ্রেক্ষিতে বা কি জন্য, সেই দিকটাকে আলোচনা করার জন্যই আমি পলিটিক্যাল স্পেসটাকে দেখিয়েছি। অর্থাৎ আমি রাজনৈতিক যে অধিকার সেই প্রেক্ষাপট থেকে সিভিল ওয়ারটাকে দেখাতে চাইছি শ্রীলঙ্কাতে কিভাবে গড়ে উঠছে বা ঘটেছে এই আন্দোলনের প্রেক্ষাপট। তার আগে আমি একটু আমাদের এই বিষয়ে ঢোকার আগে বলবো যে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব যে রাজনৈতিক আন্দোলনের ইতিহাসের যে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার একটা যে নতুন কোনো একটা বিষয় সেটা কিন্তু নয়। এটা ক্রমবিকাশের ইতিহাসে, সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে বা রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক আন্দোলনের ক্রমবিকাশের ধারায় কিন্তু এই সিভিল ওয়ার একটা পদ্ধতি হিসাবে গড়ে উঠছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রতিরোধ বা প্রতিবাদের যে পদ্ধতি হিসাবে সিভিল ওয়ার কিন্তু গড়ে উঠছে। সিভিল ওয়ার মানেই রাষ্ট্রকে শেষ করে দেওয়া, রাষ্ট্রকে তার যে শাসন কাঠামো তাকে শেষ করে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা তা নয়, বরং একটা রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা দেখি। তবে অনেকে আবার সিভিল ওয়ারকে সন্ত্রাসবাদের সঙ্গে একইভাবে ব্যাখ্যা করেন বা করে থাকেন। তাদের সঙ্গে একমত নয়, বরং তার উপর ভিত্তি করে যে সন্ত্রাসবাদের অর্থাৎ হিংসাত্মক কার্যকলাপ ঘটছে বলেই তাকে সন্ত্রাসবাদ হিসাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি, এইভাবে কিন্তু ব্যাখ্যা করা ঠিক নয়। কারণ আমরা যদি দেখি যে সন্ত্রাসবাদ এবং সিভিল ওয়ার এই দুটোর মধ্যে কিন্তু বৃহৎ পার্থক্য রয়েছে।
কেন পার্থক্য রয়েছে, যে সন্ত্রাসবাদ, টেরোরিজম বা সিভিল ওয়ারের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখতে পাই বা কি দিক, সেই দিক থেকে আমরা দেখতে চাইলে তবে আমাদের দেখতে হবে যে সিভিল ওয়ার মানেই সন্ত্রাসবাদ নয়, বা সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে সিভিল ওয়ার, বা হিংসাত্মক কার্যকলাপ ঘটলেই সিভিল ওয়ার কিন্তু সন্ত্রাসবাদ হয়ে যায় না। সন্ত্রাসবাদ সৃষ্টিতে হিংসা বা হিংসাত্মক কার্যকলাপ হচ্ছে অপরিহার্য, এবং হিংসাত্মক কার্যকলাপই, সকল হিংসাত্মক কার্যকলাপই কিন্তু আবার সন্ত্রাসবাদ নয়। আবার গৃহযুদ্ধ বা গেরিলা যুদ্ধ সংগঠিত প্রতিরোধের ক্ষেত্রে হিংসাত্মক ঘটনা ঘটে, এইগুলিকে আমরা কিন্তু সন্ত্রাসবাদ বলবো না, কারণ এইগুলোর মধ্যে একটা রাজনৈতিক অধিকারের ভাবনা থাকে, এইগুলোর মধ্যে একটা সক্রিয় জনসমর্থনের একটা ভূমিকা থাকে, যা সন্ত্রাসবাদের মধ্যে থাকে না। সিভিল ওয়ার হচ্ছে সিভিল ওয়ারও এক ধরনের হিংসাত্মক প্রক্রিয়া সংগঠিত হয়, তার মানে এই নয় যে এটাকে আমরা সন্ত্রাসবাদ হিসাবে দেখব বা সন্ত্রাসবাদ হিসাবে একই মাপকাঠিতে দেখব। কিন্তু যেমন ধরো, আমি যদি একটা পরিষ্কার উদাহরণ দিচ্ছি আমাদের ধারণাকে পরিষ্কার করার জন্য, সিভিল ওয়ার বা গেরিলা ওয়ার যুদ্ধের একটা কৌশল যেটাকে আমরা মনে করছি, যেমন ধরো গেরিলা যুদ্ধের যে কৌশলটাকে শিবাজি ছত্রপতি শিবাজি, যিনি মারাঠার অন্যতম, তিনি যখন বিশাল মোগল সৈন্যবাহিনীকে পর্যুদস্ত করেছিলেন, সেটাকে কি আমরা সন্ত্রাসবাদ বলবো? নিশ্চয়ই বলবো না। নেপোলিয়ান যখন রাশিয়াতে অভিযান করেছিল 1812 সালে, এই সময় যে যে পরাজিত জারের সৈন্যবাহিনী এই কৌশল অবলম্বন করে নেপোলিয়ানের বাহিনীকে একদম ক্ষতিগ্রস্ত করেছিলেন, যে বাহিনী বিশেষ কিছু অবশিষ্ট ছিল না, এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে নেপোলিয়ানের আর কিছু অস্তিত্ব, তার যে সেনাবাহিনী তার কিন্তু অস্তিত্ব ছিল না। তাহলে এটাকে কি আমরা বলবো সন্ত্রাসবাদ? ফিদেল কাস্ত্রো যে সামান্য সংখ্যক অনুগামীদের সাহায্যে যে প্রশিক্ষণপ্রাপ্ত একটা বাহিনী তৈরি করেছিল, যেটাকে গেরিলা বাহিনী বলা হয়, কিউবার একচ্ছত্র শাসক বাতিস্তার হাত থেকে শাসনভারকে ছিনিয়ে নিয়েছিলেন, এবং গেরিলা যুদ্ধে হিংসাত্মক কার্যকলাপকে সংগঠিত হয়। কিন্তু গেরিলা যুদ্ধকে সন্ত্রাসবাদ বলা যায় না, কারণ গেরিলা যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে যে মূল লক্ষ্য কিন্তু সন্ত্রাস মূল লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে বরং জনসমর্থন লাভ এবং প্রত্যক্ষ যে সংগ্রাম, তার থেকে জয়লাভ করাই হলো এই আন্দোলন বা এই গেরিলা যুদ্ধের মূল লক্ষ্য। অর্থাৎ যেখানে আমরা মনে করছি সন্ত্রাস নয়, জনসমর্থন এবং শেষে প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে জয়লাভ করা। ঠিক একইভাবে গৃহযুদ্ধ বা গেরিলা যুদ্ধ যে বিশেষ একটা রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপট থেকেই কিন্তু এর জন্ম হচ্ছে, এই সিভিল ওয়ারের জন্ম হচ্ছে। তাহলে সন্ত্রাসবাদকে আমরা মনে করি যে অনেক জায়গায় সিভিল ওয়ারকে সন্ত্রাসবাদ হিসাবে দেখার প্রবণতা হিসাবে আমরা লক্ষ্য করছি। একজন বিখ্যাত লেখক, যিনি ওয়াল্টার লেকার বলে একজন হিস্টোরিয়ান, তিনি সন্ত্রাসবাদকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে কতগুলো নিরীহ মানুষের উপর বেআইনি ভাবে শক্তির প্রয়োগ করাই হচ্ছে এদের মূল লক্ষ্য। মার্থা ক্যান্স বলে আরেকজন তাত্ত্বিক, তিনিও কিন্তু ঠিক একইভাবে সমর্থন করেন। তিনি বলেন যে সন্ত্রাসবাদের সঙ্গে সমর্থক হিসাবে যে আমরা যদি মনে করি তাহলে কিন্তু ভুল করব, কারণ এর পদ্ধতি, লক্ষ্য, সাফল্যের সম্ভাবনা বিশ্লেষণ না করে কিন্তু আমাদের ব্যাখ্যা করা ঠিক নয়। তবে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব, তাহলে বৃহৎ সংঘর্ষমূলক ব্যাখ্যা করা, যা মোটামুটি ভাবে যে ইতিহাসের যে বৃহৎ সংঘর্ষমূলক ঘটনা যদি আমরা দেখি, তাহলে আমরা 3টি স্তর পাবো আমাদের আলোচনার ক্ষেত্রে। 3টি স্তর কি না,
একটাকে এই এই যে সংঘর্ষমূলক ঘটনাবলীগুলো যেগুলো রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সংঘটিত হচ্ছে, সেইটা মূলত আমরা 3টি স্তরে আমরা পাই। একটাকে নির্দিষ্টকরণ করতে পারি যে ফরাসি বিপ্লবের পূর্বে এক ধরনের বিপ্লব বা সংঘর্ষমূলক ঘটনা, ফরাসি বিপ্লবের পরে এক ধরনের ঘটনা, আর তৃতীয় স্তরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ বর্তমান পৃথিবীতে জাতীয়তাবাদ যে ভাবনা, সেই ভাবনা থেকে সরে এসে কোন দিকে সংঘর্ষ বা সংঘর্ষমূলক কার্যাবলী ঘটছে সেইগুলোকে আমাদের দেখে সিভিল ওয়ারকে বিশ্লেষণ করতে হবে বা সিভিল ওয়ারকে আমাদের আলোচনার বিষয়ে আনতে হবে। তাহলে ফরাসি বিপ্লবের পূর্বে সংঘর্ষমূলক ঘটনাবলী কি কি ছিল এটা আমাদের দেখে নেওয়া দরকার। অর্থাৎ ফরাসি বিপ্লব পৃথিবীর শাসক যে রাজবংশগুলো, সেই রাজবংশগুলোর রাজ্য লোভী ছিল সংঘর্ষের মূল কারণ। আর দ্বিতীয় ক্ষেত্রে ফরাসি বিপ্লবের পরে যে সংঘর্ষগুলো ঘটছে সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী দেশগুলির মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ছিল কিন্তু সংঘর্ষের বীজ। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই প্রতিদ্বন্দ্বিতার পরিণতি যদি আমরা দেখি, অর্থাৎ দ্বিতীয় স্তরে জাতীয়তাবাদী ভাবনা, জাতীয়তাবাদী চিন্তা, জাতীয়তাবাদী বহিঃপ্রকাশের প্রতিফলন কিন্তু আমরা দ্বিতীয় স্তরে পাচ্ছি। অর্থাৎ ফরাসি বিপ্লবের পরে যে বিপ্লবগুলো ঘটছে তার মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদী, বা সংঘর্ষ ঘটছে তার ভিত্তি হলো জাতীয়তাবাদী ভাবনা। তৃতীয় স্তরটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ বর্তমান পৃথিবীতে জাতীয়তাবাদ কিভাবে তার শক্তি হারিয়ে ফেলছে, জাতীয়তাবাদ তার দ্রুত শক্তি হারিয়ে ধর্ম এবং সংস্কৃতির যে আধিপত্য, সেই আধিপত্য ক্রমশ বিস্তার হওয়ার ফলে আরেক ধরনের প্রতিদ্বন্দ্বিতার জন্ম হচ্ছে আমাদের ইতিহাস বা সংঘর্ষের ইতিহাসের আলোচনায় বা সংঘর্ষের ইতিহাসের ভাবনায়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ম ও সংস্কৃতির চেতনার যে আধিপত্য, সেই আধিপত্য রাজনৈতিক স্বতন্ত্রতার জন্ম দিচ্ছে। এই যে স্বতন্ত্রতা থেকে রাষ্ট্রকে সংকটের সম্মুখীন করছে, শাসকের সংকটের সম্মুখীন করছে, রাজনৈতিক প্রেক্ষার যে মূল স্তম্ভ সেই স্তম্ভকে কোথাও যেন ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমরা জাতীয়তাবাদী ভাবনা, জাতীয়তাবাদী স্তর থেকে আমরা সরে যাচ্ছি কোন দিকে? ধর্ম, সংস্কৃতি এবং রাজনৈতিক স্বতন্ত্রতা। এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়ের জায়গা, যে যেটা রাষ্ট্রকে শুধু কেবলমাত্র সংকটের সম্মুখীন করছে না, বরং রাষ্ট্র থেকে বেরিয়ে একটা 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 সভ্যতাকেও সংকট এর সম্মুখীন করছে, যেটাকে হান্টিংটন বলছেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের ভাবনাটাকে তিনি কিন্তু আনয়ন করছেন এবং তিনি এই প্রসঙ্গে একটা বিখ্যাত বইও বের করেছেন। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। তিনি এই যে তৃতীয় স্তরের প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ বর্তমান বিশ্বে গড়ে ওঠা যে প্রতিদ্বন্দ্বিতা, যার বিকাশ হচ্ছে ধর্ম এবং সাংস্কৃতিক স্বতন্ত্রতার আধিপত্য বিস্তারের ফলে। অর্থাৎ এই স্বতন্ত্রতার আধিপত্য বিস্তার রাজনৈতিক স্বাধীনতা দাবি করছে, নিজস্ব পরিচিতিকে দাবি করছে, নিজস্ব স্বতন্ত্রতাকে দাবি করছে। এর ফলে আধিপত্য বিস্তার, যে জাতীয়তাবাদ থেকে বেরিয়ে যে ধর্মীয় চেতনা, তার যে নিজস্ব পরিচিতির চেতনা, তার যে নিজস্ব পরিচিতির ভাবনা, সেটা কিন্তু ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে এবং ক্রমশ সে তাকে প্রতিষ্ঠার জন্য সে কিন্তু সংঘর্ষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়ছে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের যোগসূত্র কিন্তু এখানেই রয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু আমরা যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি, সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র যোগসূত্রতা পাচ্ছি কোথায়? না, এই তৃতীয় স্তরের প্রতিদ্বন্দ্বিতা, যেটার মূল ভিত্তি হচ্ছে ধর্ম এবং সাংস্কৃতিক পরিচিতি, সাংস্কৃতিক চেতনা মধ্য থেকে। তাহলে আমরা যে সংস্কৃতির চেতনা, সাংস্কৃতিক ভাবনা, দক্ষিণ এশিয়ার মতো দেশগুলো, শ্রীলঙ্কাকে ব্রিটিশরা একটা সময় বলতো
বা নির্দিষ্টভাবে বলতো যে ওয়েসিস অফ স্টেবিলিটি, অর্থাৎ 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 স্থিতিশীলতার মরুদ্যান হিসাবে বলা হতো বা অভিহিত করা হতো। এই যে দেশটি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো শ্রীলঙ্কা হচ্ছে একটা অতি অতি বৈচিত্র্যপূর্ণ, অতি 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 বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, একটা বহু ধর্মাবলম্বী, বহু ভাষা গোষ্ঠীর মানুষ বসবাসকারী একটা দেশ, যাকে বলা হয় পার্ল অফ ইন্ডিয়ান ওশিয়ান। এই এই রাষ্ট্রটিতে এই পৃথিবীর প্রধান 4টি ধর্ম, একটা হচ্ছে বৌদ্ধ, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে খ্রিস্টান। এই 4টি ধর্মের ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু এখানে বসবাস করছে। ছোট্ট একটি দেশ, যে দেশটি আমাদের কাছে উপস্থিত হয়েছে, সেই দেশটির দিকে যদি আমরা তাকাই, তাহলে দীর্ঘ 26 বছর ধরে একটা দেশে, অর্থাৎ দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে একটা দেশে যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের সম্মুখীন হয়েছে। কার নেতৃত্ব তার মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল একটা রাজনৈতিক আদর্শ, মূল ভিত্তি ছিল রাজনৈতিক পরিচিতি, মূল ভিত্তি ছিল ধর্মীয় সংস্কৃতি, মূল ভিত্তি ছিল সাংস্কৃতিক স্বতন্ত্রতা, যার থেকে জন্ম নিয়েছিল যে রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক একটা স্বতন্ত্রতা থেকে কিন্তু এক ধরনের সংগঠনের আত্মপ্রকাশ। মূলত আমরা যদি দেখি যে তামিল টাইগার্সের এলটিটির জন্ম হয়েছে, যে দেশটিতে বৃহৎ সংখ্যক জনসমষ্টির অবস্থান, সেই দেশটি কিভাবে যে এতগুলো মানুষ একটা সময় ডিকলোনাইজেশনের পর, অর্থাৎ উত্তর উপনিবেশিক শাসনের পর, ব্রিটিশ শাসন প্রায় 152 বছর শাসন করেছে। সেই 152 বছর শাসনের পর কিভাবে দেখলো, কিভাবে অংশ নিল, কিভাবে গরিলা যুদ্ধ বা সিভিল ওয়ারে অন্তর্ভুক্তকরণ ঘটলো, যদি দেখি তাহলে দেখব যে একটা নির্দিষ্ট জনসমষ্টি সে কিন্তু জাতীয়তাবাদী ভাবনা থেকে বেরিয়ে একটা ধর্মীয় সংস্কৃতি, রাজনৈতিক পরিচিতি, রাজনৈতিক স্বতন্ত্রতায় ওপর ভিত্তি করে তার পরিচিতিটাকে সংরক্ষণ করতে চাইছে। এবং সেখানে শ্রীলঙ্কার একটা ছোট্ট দ্বীপের মতো দেশ, সেই দ্বীপের মতো দেশ যদি আমরা দেখি, তাহলে উত্তর পূর্ব উপকূলের একটা ছোট্ট শহর, যে শহরটার নাম হচ্ছে মুল্লাইতীভু। এই মুল্লাইতীভু থেকে আরো 5 কিলোমিটার দূরে উত্তরে যদি আমরা দেখি একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে ভেল্লামুল্লাইকল। এই যে গ্রামটা, এখানেই কিন্তু এই দুর্ধর্ষ একটা এলটিটি, সেই কিন্তু তার আস্থা, সহজ ভাষায় বলতে গেলে তামিল টাইগারদের একটা দল, প্রায় 100 শীর্ষস্থানীয় নেতা, তারা কিন্তু এখানে প্রতিষ্ঠা করেছিল এবং ব্যাংকার প্রতিষ্ঠা করেছিল। সেখানে তাদের কার্যকলাপ, তাদের দিক, সেটা কিন্তু উপস্থিত ঘটছে। মূল বিষয়টা কি, তাদের মূল লক্ষ্যটা কি ছিল, কেন হলো, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে এবং কতগুলো ক্ষেত্রকে, কতগুলো উপাদানকে আমি তুলে ধরবো আজকের আলোচনার মধ্য দিয়ে। মূলত যখন শুধু আমরা এলটিটির অবস্থান, এলটিটির ইমার্জেন্স, এটাকে নিয়ে আলোচনা করছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা দেশ, দক্ষিণ এশিয়ার একটা দেশ স্বাধীনতা পাচ্ছে, এবং তেমনি ভাবে শ্রীলঙ্কাও স্বাধীনতা পেয়ে গেল 1948 সালে। এই 1948 সালে যখন শ্রীলঙ্কা স্বাধীনতা পেল, তখন এরা একটা জিনিস এর উপর নির্দিষ্টকরণ করলো, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট, যে নাগরিক কারা হবে। 1948 সালে আইন, সিটিজেনশিপ অ্যাক্ট 1948।
এর ফলে এটার যে নীতি, সেই নীতিটা গ্রহণ করার ফলে বৃহৎ সংখ্যক তামিল সম্প্রদায় যারা ছিলেন তারা কিন্তু, সেই বৃহৎ সংখ্যক তামিল সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু তাদের নাগরিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবং তামিলরা যে সকল তামিল বিচ্ছিন্ন হলো তা নয়, এখানে কিন্তু শ্রীলঙ্কান তামিলও ছিল, আবার সেখানে ভারতীয় তামিলরা ছিল। ভারতীয় তামিলরা এখানে কিভাবে আবির্ভাব ঘটলো? ভারতীয় তামিলরা যখন শ্রীলঙ্কায় ব্রিটিশ শাসন লাভ করছে, ব্রিটিশ শাসনের সময়, তখন কিন্তু টি প্ল্যান্টেশন এবং রাবার প্ল্যান্টেশনের জন্য এরা কিন্তু দক্ষিণ ভারত থেকে তারা কিন্তু শ্রীলঙ্কাতে গেছে, এবং অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর সময় থেকে যাদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে প্রায় একেবারে 11% পৌঁছে যায়। এবং স্বাধীনতার সময় যদি আমরা দেখি তাহলে শ্রীলঙ্কাতে যে জনসংখ্যা, তামিল জনসংখ্যা, সেই তামিল জনসংখ্যা প্রায় 17-18% ঘটে গেছে। অর্থাৎ বৌদ্ধ এই তামিল সম্প্রদায়ের মানুষেরা যারা বসবাস করছে এবং সিংহলি সম্প্রদায়, বৌদ্ধ সিংহলি সম্প্রদায়, তারা যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী একটা মোট জনসংখ্যার প্রায় 74% মানুষ হচ্ছে এই বৌদ্ধ সিংহলিস্ট। তামিলরা হচ্ছে প্রধানত হিন্দু। এই দুটো শ্রেণী দেশের উত্তর এবং পূর্বাঞ্চলে বসবাস করছে কারা? না, তামিল সম্প্রদায়, শ্রীলঙ্কান তামিলরা। মোট জনসংখ্যার প্রায় 12.6% মানুষ। এছাড়াও ভারতীয় তামিল জনগোষ্ঠী রয়েছে ওখানে। ফলে যে শ্রীলঙ্কার তামিলরা এসেছিল হাজার বছরেরও বেশি আগে ভারত থেকে আক্রমণকারী রাজ্য সৈন্য কিংবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আর ভারতীয় তামিলরা এখানে এসেছিল ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে, যেটা ব্রিটিশদের চা, কফি, নারকেল বাগান ইত্যাদি কাজ করার জন্য একটা লেবার হিসাবে তারা কিন্তু মাইগ্রেটেড হয়েছিল। তারপরে এখানেই তারা থেকে গেছে এবং শ্রীলঙ্কার যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে এরা কিন্তু বসবাস করছে। এবং তাদের সংখ্যাটা কত? প্রায় ওই 5.6% কাছাকাছি। তাহলে মোট জনসংখ্যার প্রায় 18% মানুষ হয়ে গেল তামিল সম্প্রদায়। কিন্তু ওই 1948 সালের শ্রীলঙ্কান যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেখানে কিন্তু বৃহৎ সংখ্যক ভারতীয় তামিলদের এক্সক্লুশন করা হলো। এই সমস্যা কিন্তু স্বাধীনতার পূর্বে কিন্তু ছিল না। এছাড়াও শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব শ্রীলঙ্কার আরো অনেক জনগোষ্ঠী আছে। মূর সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা 7.7% কাছাকাছি মূল সম্প্রদায়ের মানুষ, যারা ইসলাম ধর্মাবলম্বী। এছাড়াও রয়েছে বার্গার সম্প্রদায়ের মানুষ। যে বার্গাররা কারা? না, বার্গাররা হচ্ছে যারা ব্রিটিশরা এখানে এসে বিবাহ যোগসূত্রে তারা কিন্তু পর্তুগিজ যারা এসছিলেন তারা কিন্তু এখানে থেকে গেছে। ফলে এদেরকে বলা হয় বার্গার সম্প্রদায়ের মানুষ। মালয় থেকে কিছু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদেরকে মালয় হিসাবে বলা হয়। বার্গার সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের সংখ্যা প্রায় 45,000 থেকে 50,000-এর মধ্যে এই জনসংখ্যা। এবং এরা মূলত যে অঞ্চলগুলোতে বসবাস করছে সেগুলো হচ্ছে যেমন ধরো বাত্তিকালুয়া, কলম্বো, ত্রিঙ্কোমালি, এই ধরনের অঞ্চলগুলোতে এরা কিন্তু এদের বসবাস রয়েছে। তবে তামিল সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং পূর্বে কিছুটা অংশে কিন্তু তামিল সম্প্রদায়ের মানুষেরা রয়েছে। যে অঞ্চলগুলো সব থেকে তামিল সম্প্রদায়ের আধিপত্য, সেগুলো হচ্ছে একেবারে উত্তর শ্রীলঙ্কা থেকে একদম পূর্ব প্রান্তের কতগুলো অনেকখানি অংশে তাদের কিন্তু আধিপত্য রয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে এই যে শ্রীলঙ্কার প্রধান ধর্ম বৌদ্ধ ধর্মের দেশ হলো, সিংহলীদের মধ্যে হিন্দু ধর্মের মতো যে জাত প্রথা প্রচলিত, হিন্দু সমাজের জাতগুলি কিন্তু অনুপস্থিত। রাজনৈতিক দিক থেকে জাত ব্যবস্থার গুরুত্ব রয়েছে, নির্বাচনের ক্ষেত্রে জাতির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই চেতনা কিন্তু ক্রমশ কিন্তু স্বাধীনতার পরে কিন্তু
ঘটে যাচ্ছে। এবং সেখানে দেখা গেল যে যে শ্রীলঙ্কাতে যে যে সিভিল ওয়ারের যে অপরিহার্য উপাদান স্বাধীনতার পর পর গড়ে ওঠেনি, উঠেছে কবে থেকে? না, উঠেছে 50-এর দশকের পর থেকে ক্রমশ হতে শুরু করছে। কেন না, শ্রীলঙ্কাতে তামিল সম্প্রদায় মানুষ যখন বা তার নাগরিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার রাজনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা কিন্তু সেই আন্দোলন, সেই ক্ষেত্রটা থেকে সরে আসছে না, তাদের পরিচিতির জায়গাটা থেকে সরে আসছে না। কেন সরে আসছে না? কারণ এখানে কিন্তু তারা মনে করছে যে তাদের যে অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকার, সেটা কেবলমাত্র স্থিতিশীল থাকতে পারে একটা স্বতন্ত্র রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে। কি জন্য? 1950-এর দশকে প্রথমে স্বাধীন নাগরিক আইন, দ্বিতীয় ক্ষেত্রে তাদের হলো ভাষা আইন। 1956 সালে যখন ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, সিংহালা অনলি ল্যাঙ্গুয়েজ, এই সিংহালা অনলি ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আবির্ভাব ঘটছে বা আইন পাস হয়ে যাচ্ছে পার্লামেন্টে, তখন কিন্তু একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে তামিল সম্প্রদায়ের মানুষ মানেই তারা কিন্তু রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ছে। এই প্রেক্ষাপট থেকে তারা কিন্তু পিছিয়ে পড়ছে, যারা সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধার চাকরি এবং অন্যান্য ক্ষেত্র থেকে এক্সক্লুশন ঘটছে। যে এই এক্সক্লুশনের ফলে তারা কিন্তু এক ধরনের স্বতন্ত্র রাজনৈতিক ভাবনাকে ভাবতে শুরু করছে এবং সেখানে মনে করছে যে পৃথক রাজনৈতিক প্রতিষ্ঠান ছাড়া তাদের রাজনৈতিক অধিকারকে নিশ্চিত করা সম্ভবপর নয়। তাদের অধিকারকে নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রতিষ্ঠাকে আগে নিশ্চিতকরণ করতে হবে। বন্দরনাথ যখন ক্ষমতায় আসলো 1950-এর দশকের মধ্যবর্তী পর্যায় থেকে, তিনি 1930 থেকে 40-এর দশকে তিনি তামিল সম্প্রদায়কে সমর্থন করেছিলেন, যে তামিল ভাবনা বা তামিল ল্যাঙ্গুয়েজকে সমর্থন করেছিলেন। কিন্তু যখন ক্ষমতায় আসলেন 1950-এর দশকের মধ্যবর্তী সময়ে, তখন তিনি কিন্তু বৌদ্ধ সিংহলীদের চাপে তিনি কিন্তু ওই ভাষাকে সিংহলিজ ভাষা অনলি ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিষ্ঠা করছেন তার আলোচনায় বা তার শাসন প্রণালীতে। কারণটা কি না, কারণ তিনি মনে করছেন যদি ক্ষমতায় ধরে রাখতে হয় তাহলে কিন্তু সিংহলিজদের একটা অবস্থান প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে সে কিন্তু ভাষাকে একটা রূপ হিসাবে দেওয়ার চেষ্টা করছে, ভাষাকে একটা রাজনৈতিক দিক হিসাবে দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সময় আমরা যদি দেখি তাহলে দেখবো শ্রীলঙ্কার যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে চেলভা নায়কম অন্যতম তামিল সম্প্রদায়ের অন্যতম নেতা, তার সঙ্গে চুক্তি করছেন, সেখানে কতগুলো রাজনৈতিক স্বতন্ত্রতা দেওয়ার কথা ভাবছেন, সেখানে অটোনমাস রিজিয়ন হিসাবে দেওয়ার ভাবনা চুক্তিতে আনয়ন করছেন, কিন্তু সেই চুক্তিগুলো কিন্তু এখানে প্রতিষ্ঠা হচ্ছে না বা সেই চুক্তিগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে না। ফলে দেখা গেল কি 1970-এর দশকে যেহেতু তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, সেহেতু তারা সরকারি সুযোগ সুবিধা এবং সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হলো। দ্বিতীয় ক্ষেত্রে যে শিক্ষা ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হলো তামিল সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে যে তামিল সম্প্রদায়ের মানুষেরা ছিল, সেই তামিল সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ কি? তার কারণ ভাষার ইমপ্লিমেন্টেশনের ফলে ভাষা একটা নির্দিষ্টভাবে তাদেরকে মার্জিনালাইজড, তাদেরকে প্রান্তিক করে তুলেছিল। আর একটা বিষয়, যখন শিক্ষাক্ষেত্রে ছিল, শিক্ষাক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা কোটা সিস্টেম করে দেওয়া হলো। করা হলো কি না, অনেকগুলো ক্ষেত্রে ডকুমেন্ট আমি দেখেছি ওই অঞ্চলে, ওই সময়কার যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো দেখেছি শ্রীলঙ্কার কিভাবে সিদ্ধান্তগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেখানে সিংহলিজদের নম্বর পেতে হতো 222, সেখানে তামিল সম্প্রদায়ের
স্টুডেন্টদের পেতে হতো 250-এর উপরে নম্বর, তবে গিয়ে সে কিন্তু অংশ নিতে পারতো উচ্চশিক্ষার ক্ষেত্রে। এছাড়াও সরকারি সরকারি হেলথ অর্থাৎ ডাক্তারি, তারপরে পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং সমস্ত ক্ষেত্রে এক ধরনের কোটা সিস্টেমকে আনয়ন করা হচ্ছে। সেই তাদের অধিকারকে মনে হচ্ছে যেন শিক্ষার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ফলে রাজনৈতিক অধিকার থেকে তাদের অবদমন, শিক্ষার ক্ষেত্রে অবদমন এবং সরকারি ক্ষেত্রে অবদমন, এই যে প্রক্রিয়া সেটা কিন্তু হলো। এবং 1970 দশকের মধ্যভাগে এই প্রক্রিয়া কিন্তু আরো সক্রিয় হয়ে উঠলো, কারণ তামিল সম্প্রদায়ের মধ্যে যে নিপীড়নের প্রক্রিয়া, সেই নিপীড়নটা কিন্তু আরো বেড়ে উঠলো, কারণ তাদের অর্থনৈতিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়লো। দেখা গেছে যে স্বাধীনতার আগে তামিলরা যে আধিপত্য বিস্তার ছিল, ব্রিটিশ শাসনের সময়ে যে অধিকারগুলো ভোগ করেছে এবং সরকারি ক্ষেত্রে যে বৃহৎ সংখ্যক অংশ নিয়েছিল, সেই বৃহৎ সংখ্যক মানুষ, তামিল সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার পরে তারা কিন্তু সরকারি ক্ষেত্র থেকে বাতিল হয়ে পড়েছিল এবং প্রান্তিক হয়ে পড়ছে। ফলে তাদের যে অস্তিত্ব রক্ষার জন্য তারা মনে করে যে একটা রাজনৈতিক স্বতন্ত্র প্রতিষ্ঠানের প্রয়োজন। তা না হলে তাদের অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের ধর্মীয় সংস্কৃতির অধিকার, তাদের ধর্মীয় চেতনার স্বাধীনতা, সেইগুলোকে প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। 1970-এর দশকের মধ্যবর্তী সময়ে যদি আমরা দেখি, তাহলে কতগুলো তামিল সম্প্রদায়ের মানুষ, তামিল যে স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল, প্লট, এরস, এই ধরনের সংগঠনগুলো, তারা কিন্তু একযোগে একটা নির্দিষ্ট একটা সংগঠন গড়ে তুলছে, যাদের নেতৃত্বে ছিল এলটিটি গড়ে উঠছে। এবং সেখানে দেখা গেছে কি না, রাজনৈতিক স্বাধীনতাকে নিশ্চিতকরণ করার উপর গুরুত্ব দিচ্ছে। এবং আমরা দেখব 1975 সালে যদি একটা গুরুত্বপূর্ণ দিক ঘটে গেল, সেটা কি না, আলফ্রেড দুরায়াপ্পা বলে একজন মেয়র, জাফনায় তিনি মেয়র ছিলেন, তাকে হত্যা করলো এবং এলটিটিদের হাতে, তখন এলটিটি প্রতিষ্ঠা হয়নি, কিন্তু যে নেতৃত্ব, সেই নেতৃত্বের হাতে হত্যা করা হলো এবং ব্যাপকভাবে আলোচনা এবং ব্যাপকভাবে একটা নেতিবাচক ভাবনা গড়ে উঠতে শুরু করলো। 1976 সালে ঠিক তার পরের বছর কিন্তু এলটিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং এরপরে আমরা যদি দেখি, তাহলে এলটিটি এবার থেকে তার মার্চ শুরু করছে। অর্থাৎ এতগুলো রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে কিন্তু এলটিটির জন্ম হচ্ছে। এতগুলো রাজনৈতিক এক্সক্লুশনারি পলিসি থেকে কিন্তু এলটিটির জন্ম হচ্ছে। এলটিটির জন্ম একটা রাজনৈতিক, একটা সাংস্কৃতিক, একটা ধর্মীয় পরিচিতি, একটা চেতনা প্রেক্ষাপটে, অর্থাৎ তামিল ইলম চেতনার যে মূর্ত, সেই মূর্তের প্রেক্ষাপটে কিন্তু জন্ম হচ্ছে, যেটাকে মনে করা হচ্ছে যে এক ধরনের নাগরিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যে জনপ্রিয়তা, এটাকে আমরা সন্ত্রাসবাদ হিসাবে অনেক ঐতিহাসিক অনেকে বলতে চান না। কেন বলতে চান না? কারণ এর মধ্যে একটা জনসমর্থন ছিল। সেই কারণে আমি আলোচনার শুরুতেই যে সন্ত্রাসবাদ এবং সিভিল ওয়ারের মধ্যে একটা পার্থক্য করেছি এবং আমি দেখিয়েছি, আমি আলোচনার আলোচনার সুবিধার্থে, যে সিভিল ওয়ারটা কি প্রেক্ষাপটে শ্রীলঙ্কাকে আমরা দেখছি বা কি প্রেক্ষাপট থেকে আলোচনার দিকটাকে দেখার চেষ্টা করেছি বা দেখছি। এখন প্রশ্ন হলো, কেন এলটিটি এত বেশি তামিল টাইগার এত বেশি গুরুত্ব পেল, বা অনেকে মনে করেন যে এটা একটা সন্ত্রাসবাদী যে আভ্যন্তরীণ কাঠামো, যে আভ্যন্তরীণ যুদ্ধে এলটিটিরা প্রায়
প্রতিষ্ঠা করছে 1980 দশকের সময় থেকে। যে 1983 সাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যে সময় তামিলরা যে সময় এই যে এই তামিল এলটিটিদের নেতৃত্বে যখন 1983 সালে 13 জন জুলাই মাসে 13 জন সৈন্যকে হত্যা করা হলো, এবং যাদের নেতৃত্বে মনে করা হলো যে এলটিটিরাই হচ্ছে একটা মূল দিক, তখন কিন্তু হিংসাত্মক প্রক্রিয়া শুরু হলো। সিভিল ওয়ারকে আমরা আলোচনার সুবিধার জন্য আমরা 4টি স্তরে বিভক্ত করে আলোচনা করতে পারি। যে ইলাম ওয়ার 1, 2, 3 and 4। 1 হচ্ছে যদি দেখি তাহলে 1983 সাল হচ্ছে স্টার্টিং অফ সিভিল ওয়ার, কারণ এই যে 13 জন সৈন্যকে হত্যা করা হলো, সেখানে কিন্তু দেখা হলো যে একটা রাষ্ট্রে বিপ্লব সংগঠিত হয়ে গেল, সশস্ত্র বিপ্লব। এতকাল পর্যন্ত বিভিন্ন সংগঠনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে চলছিল, যা হিংসাত্মক প্রক্রিয়ায় যায়নি তখনো পর্যন্ত, কিন্তু 1983 সালের পর এই বিপ্লব কিন্তু অন্য রূপ, অন্য দিক গড়ে উঠল। সেই গড়ে ওঠাটা কি? 1983 সালের পর যদি আমরা দেখি তাহলে 1983 সালে দেখব যে 13 জন সৈন্য পরিপ্রেক্ষিতে বৃহৎ সংখ্যক তামিল সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হলো। শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে যদি আমরা দেখি তাহলে দেখব যে শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে কিন্তু হিংসাত্মক প্রক্রিয়া ঘটে গেল। সিংহলিজরা তীব্রভাবে এর বিরোধিতা করছে। ফলে আমরা যদি দেখি স্বাধীনতার পরে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জনসংখ্যার আনুপাতিক হারে যে অধিকার হতে হলো, সুযোগ পাওয়ার অধিকার হতে হলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার থেকে শুরু করে চাকরির নিযুক্তির থেকে শুরু করে প্রত্যক্ষ এবং পরোক্ষ জনসংখ্যার আনুপাতিক নিয়ন্ত্রণ, সেই যে নির্দেশ জারি হলো, এবং ভাষা কোনো রাজনৈতিক এবং প্রশাসনিক স্বীকৃতি পেল না, অর্থাৎ তামিল ভাষা যে প্রশাসনিক স্বীকৃতি পেল না, ফলে শ্রীলঙ্কান তামিল সরকারের উপর বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাওয়ার ফলে, নষ্ট হওয়ার ফলে কিন্তু এক ধরনের এই ধারণা বদ্ধমূল হলো যে রাজনৈতিক ক্ষমতার অধিকারী না হওয়া পর্যন্ত সিংহলি শাসনে তাদের অবস্থার পরিবর্তন হবে না। অর্থাৎ স্বায়ত্ত শাসন ও স্বাধীনতার দাবি উৎস ছিল এখানে। অর্থাৎ 1948 সালে যে দেশটা স্বাধীনতা পেল, সেই দেশটা 1980 সালে অর্থাৎ 40 বছরের মধ্যে একটা পাওয়ার ব্লক তৈরি করে ফেললো। যে পাওয়ার ব্লকটা মনে করা হলো যে একটা নতুন একটা ভাবনার দিক। অর্থাৎ 1983 সালে শুরু হলো শ্রীলঙ্কার জাতি দাঙ্গা, যে জাতি দাঙ্গা দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল থেকে তামিল উচ্ছেদ, সহিংস অভিযান, যেটাকে বলে মনে করা হলো ব্ল্যাক জুলাই বলে পরিচিতি লাভ করলো। এবং সেখানে মনে করা হলো যে তামিল টাইগার 13 জন সৈন্যকে হত্যা করা এবং অস্ত্র লুট করে নেয়। এই প্রক্রিয়া দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে সিংহলীরা বিভিন্ন শহরে তামিল অধ্যুষিত অঞ্চলে আক্রমণ করতে শুরু করলো, নির্বিচারে হত্যা করলো এবং তাদের সম্পত্তিকে দখল করে নেয়। এবং সরকার, পুলিশ বা সৈন্যবাহিনী, সেই সময় কিন্তু সরকারের সৈন্যবাহিনী কিন্তু নিষ্ক্রিয়। দেশব্যাপী এই যে দাঙ্গা, মৃত্যুর সংখ্যা সরকারিভাবে আমরা যদি দেখি তাহলে দেখব প্রায় 350-এর বেশি জনসংখ্যা। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল তামিল এবং উত্তর পূর্বের যে তামিল এলাকা বা পক্কনালি পার হয়ে যে তামিলনাড়ু, তারা কিন্তু আশ্রয় নেয়। বৃহৎ সংখ্যক শরণার্থী এখানে কিন্তু চলে আসে এবং সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় সেই অত্যাচারের প্রেক্ষাপটে। অর্থাৎ যে তামিল সম্প্রদায়ের মানুষ, তারা মনে করলো তাদের অধিকারকে নিশ্চিত, অর্থাৎ ধর্ম এবং সংস্কৃতির পরিস্থিতিকে তারা কিন্তু প্রাধান্য দিতে গেলে তাদের প্রয়োজন একটা রাজনৈতিক স্বতন্ত্রতা।
সেই রাজনৈতিক স্বতন্ত্রতা ছাড়া তাদের অধিকারটাকে নিশ্চিতকরণ করা সম্ভবপর হবে না। এই প্রেক্ষাপট থেকে এলটিটির জন্ম হচ্ছে এবং এলটিটি পৃথিবীর মধ্যে এমন একটি গোষ্ঠী, এমন একটা অনেক বলেন, অনেক ঐতিহাসিকদের মত অবলম্বন করে বলি যে এমন একটা সন্ত্রাসবাদী সংগঠন, বা অন্যভাবে বলি যে 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 প্রতিষ্ঠা করেছিল, প্রতিক্রিয়াশীল একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিল, তা অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন এবং অন্যান্য গোষ্ঠীর থেকে আলাদা। কেন আলাদা? কেন নিজেকে একটা স্বতন্ত্রতা করছে? কারণ সে একটা ডিফ্যাক্টো একটা গভর্নমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো সিভিল ওয়ারের ফলে গড়ে ওঠা গেরিলা গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী গঠন করতে সক্ষম হয়েছে। অন্য কোনো দল বা অন্য কোনো সংগঠন পৃথিবীর যে সিভিল ওয়ারের ফলে যে জনগোষ্ঠী, যে গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করছে, সেই তার প্রেক্ষাপটে তার কিন্তু স্বতন্ত্রতা একেবারে আলাদা। এলটিটির স্বতন্ত্রতা আলাদা। কেন আলাদা? কারণ সে একটা ডিফ্যাক্টো অল্টারনেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলেছিল। সেই সময় সে কিন্তু একটা পোস্ট অফিস তৈরি করতে সক্ষম হয়েছিল, আদালত তৈরি করতে সক্ষম হয়েছে, কিলিনচ্চিতে আদালত তৈরি করতে সক্ষম হয়েছিল, ত্রিঙ্কোমালিতে তাদের মূল বিষয়টাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, এবং তামিল সম্প্রদায়ের মানুষেরা তাদের যে নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা, রেডিও সিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছিল। এছাড়া সেনাবাহিনী তৈরি করার ক্ষেত্রে 3টি স্তরে কিন্তু এই গোষ্ঠী বলীয়ান হয়েছিল। একটা স্থলবাহিনী, জলবাহিনী এবং বায়ুবাহিনী। এই 3টে ক্ষেত্রেই কিন্তু সমানভাবে এরা পারদর্শী ছিল। এবং জলবাহিনী তৈরিতে, অর্থাৎ তারা যে সমুদ্র উপকূলে তারা কিন্তু তাদের শক্তি সঞ্চয় করে ফেলেছিল, এবং তাদের যে এই 3টে অবস্থান, 3টে ক্ষেত্র, এই কারণে তারা কিন্তু স্বতন্ত্র একটা অল্টারনেটিভ ডিফ্যাক্টো গভর্নমেন্ট তৈরি করতে সক্ষম হয়, যা পৃথিবীর অন্য কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে। যে অল্টারনেটিভ মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেইটা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে। এই কারণেই এলটিটি হচ্ছে অন্য জনগোষ্ঠী বা সিভিল ওয়ারের ফলে জন্ম বা হওয়া গোষ্ঠীর থেকে আলাদা। পৃথিবীতে এমন কোনো গোষ্ঠী নেই যা নিজস্ব সেনাবাহিনী তৈরি করতে পেরেছে, যা নিজস্ব নৌবাহিনী তৈরি করতে পেরেছে, যা বায়ুবাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে এদের অবস্থান, এদের ক্ষেত্রটা কিন্তু অন্যান্য জনগোষ্ঠীর থেকে কিন্তু পৃথক, অন্যান্য জনজাতি দাঙ্গা থেকে পৃথক। এরা নির্দিষ্ট অঞ্চলে একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট, সেই গভর্নেন্স সিস্টেমটাকে এরা কিন্তু প্রতিষ্ঠা করছে। ফলে জনসমষ্টি তাদের অধিকারটাকে তারা কিন্তু নিশ্চিতকরণ করতে পেরেছিল দীর্ঘ 26 বছর, অর্থাৎ 3 দশকের, প্রায় কিছুটা 3 দশকের সময় তারা কিন্তু তাদের অধিকারটাকে একটা মিলিটারি একটা শাসন প্রণালীর ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা করতে করেছিল। ফলে যে রেডিও স্টেশন বা আদালত, পুলিশ বাহিনী তৈরি করার ক্ষেত্রে এলটিটিরা অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদি আমরা দেখি যে 1983 থেকে 2009, অর্থাৎ এলটিটির শেষ পর্যন্ত, এই সময়কালে তারা কিন্তু যে প্রশাসনিক কাঠামো, সেই প্রশাসনিক কাঠামো একটা রাষ্ট্রীয় কাঠামোর প্রেক্ষাপটে কিন্তু তৈরি হয়েছে। ফলে আমাদের আলোচনার যে দিক, সেই দিকটা কিন্তু সিভিল ওয়ার, সেই সিভিল ওয়ারে তাদের যে অধিকার, রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকারটাকে নিশ্চিতকরণ করার প্রেক্ষাপট। এখন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন আলোচনা ঘটেছে, বিভিন্ন সামরিক বাহিনীর আলোচনা ঘটেছে। তারা প্রথম থেকে দাবি করে আসছিল যে যে একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকের অধিকারটাকে, রাজনৈতিক অধিকারটাকে নিশ্চিতকরণ হবে, বা
রাজনৈতিক অধিকারটাকে প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তামিল সম্প্রদায়ের মানুষ কোথাও না কোথাও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হয়েছে।